এবং করে এর মধ্যে আবার বাণিজ্যেরও কিছু বিষয় টিষয় আছে। সব মিলিয়ে তারা আসলে সাধারণ আওয়ামী সমর্থকদেরও বিরাগভাজন হয়েছেন। একটা কথা স্পষ্ট করে বলা ভালো, অনেক দুর্বলতা, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তারেক রহমান যদি মিন করেন যে তিনি দেশের নেতা হবেন, তিনি দেশের নেতা, দলের চাইতে ব্যক্তির পরিবার সবকিছু ছাপিয়ে গোষ্ঠী বন্ধুত্ব, আমি বিশ্বাস করি তার বয়স, তার যেসব কথাবার্তা আমরা বিভিন্ন মাধ্যমে শুনি, চাইলে এই সংকট থেকে বাংলাদেশকে উত্তরণের নেতৃত্ব দিতে পারে। সেটা যদি তারেক রহমান সেগুলো বিএনপি চেতোয় থাকলেই হবে না, সেটা তাহলে তারা অন্তত এই সংস্কার কমিটির যে নাটক এই সরকার করেছে সেই নাটকটাকে অন্তত জনকল্যাণমুখী একটা এন্ডিং এর দিকে নিয়ে যেত। এবং তারা এখানে দলীয় ক্ষমতা অথবা ক্ষমতায় যে একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে নিজে এবং দলকে লাভবান করার চিন্তা থেকে বের হয়ে এসে অন্তত এই সময়ের জন্য কাগজে কলমে ভবিষ্যৎ সংস্কারের পথটাকে সহজ করে দিত। কিন্তু বাস্তবতা হচ্ছে তারাই এই সংস্কারের ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা শুরু থেকে তৈরি করে আসছে এবং তারাই আওয়ামী লীগকে রেখে যাওয়া বন্দোবস্তকে ধরে রাখার জন্য মরিয়া হয়েছিল শুরু থেকে। কাজেই বিএনপি ক্ষমতায় যে তারেক রহমানের শুভবুদ্ধির উদয় হবে অথবা তার জ্ঞানগত পরিবর্তন আসবে অথবা তার নেতৃত্ব একটা গ্লোবালাইজড রূপ পাবে, সামগ্রিক অবস্থানে চলে যাবে, এটা ভাবার কোনো সুযোগ গত 14-15 মাসে বিএনপি দেখাতে পারেনি। তারেক রহমান মুখে যে কথাই বলুক না কেন বাস্তবে ভিন্ন এবং তার যে দলীয় নেতৃবৃন্দ তারাও এই সরকারের উপদেষ্টাদের মতোই শুধু অযোগ্য না, এই সরকারের উপদেষ্টারা মোটা দাগের উপরে অযোগ্য, কিন্তু তারা হয়তো সেই সাথে ক্রিমিনালও। এটাকে বাস্তবায়ন করতে হবে এবং সেই বাস্তবায়নের জন্য তার একটা টিমও দরকার। সেটা তিনি কিভাবে সাজাবেন সেটা আমাদের কাছে এখন স্পষ্ট নয়। যথেষ্ট সীমাবদ্ধতার লিমিটেশন আছে, কিন্তু দেশের ভেতরকার পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি, বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করে আসলে সেই উদ্যোগটা তাকে নিতে হবে। এর বাইরে অন্য কেউ তেমন কোনো সম্ভাবনা আশা জাগাতে পারবেন বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। তো সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা আমি দেখি যে কখনো না কখন তো নির্বাচন হবেই, হয়তো ফেব্রুয়ারিতে হবে, হয়তো হবে না, কিন্তু তার জন্য প্রস্তুতি সকলের থাকতে হবে, রাজনীতিটাকে ফিক্স করতে হবে, দেশটাকে এগিয়ে নিতে হবে। তবে আশঙ্কার কথা যেটা আমি বলে রাখি যে আমি কিন্তু আসলে নির্বাচন দেখি না, এবং নির্বাচন যদি হয়ও সেটা কোনো নির্বাচন হবে না, সেটা বাংলাদেশের জন্য আরো যে ধরনের নির্বাচন হবে বড় বিপর্যয় আনবে। আমি বিশ্বাসই করি না যে এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব। যা কিছু করছেন তারা, যেভাবে কলকাঠি নাড়ছেন, তার কোনোটাই আসলে ভালো নির্বাচন করবার ইঙ্গিত দেয় না। কাজে এই বিষয়ে আমাদের সকলের সজাগ এবং সতর্ক থাকা দরকার। বিএনপি থাকলো কি থাকলো না, বা তার মিত্র শক্তি থাকলো কি থাকলো না, আওয়ামী লীগ কিছু করলো কি করলো না, বা জামাত, এনসিপি, তারা তাদের মতো নিশ্চয়ই তারা তাদের স্বার্থ দেখবে, তারা তাদের কাজ করুক। কিন্তু নাগরিক হিসেবে আমরা যেন সজাগ সতর্ক থাকি। আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশটাকে আরো একবার বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে পারি না। কোনো ধরনের অনুতপ্ত না হয়ে, কোনো ধরনের রাজনীতিতে ভুল স্বীকার না করে তারা যে কর্মসূচি দিয়েছে, যে সেই কর্মসূচি নিয়ে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে আলাপ আলোচনা হচ্ছে, টকশোতে আলাপ আলোচনা আমরা করছি, এটি আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের সফলতা। এইটা আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত 1-1.5 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এক ধরনের ব্যর্থতা, যে তারা বিচার নিশ্চিত করতে পারেনি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। সেই সন্ত্রাসীরা আবার পুনরায় লকডাউন ঘোষণা দিচ্ছে, যে জুলাই আগস্টে যে স্টেক হোল্ডাররা এই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে তারাই এখন আবার রাস্তা পাড়া দিতে হচ্ছে। আওয়ামী লীগ কি জন্য আন্দোলন করছে? আওয়ামী লীগ আন্দোলন করছে যে 2000-এরও বেশি মানুষকে গণহত্যা চালিয়েছে খুনি হাসিনা, সে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা, সে রায় হবে, রায়কে কিভাবে বাধাগ্রস্ত করা যায় তার জন্য আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করছে। উগান্ডার কুখ্যাত এক নায়ক ইদি আমিনের সঙ্গে তিনি লিখেন, আমিন নিজের জনগণের ওপর গণহত্যা চালিয়ে নির্বাসনে গিয়ে নীরব ছিলেন, কিন্তু হাসিনা নির্বাসনের থেকেও সক্রিয়। পার্থক্য একটাই, টাকা। তার দাবি, হাসিনার সহযোগীরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইন সংস্থাগুলোর একটি ভাড়া করেছে, আর পিআর এজেন্সিগুলো সাজিয়ে রেখেছে ধারাবাহিক সাক্ষাৎকার, যেগুলোকে চতুরভাবে ইমেইলে নেওয়া বলে প্রচার করা হচ্ছে।
পোস্টে তিনি আরও লেখেন, পশ্চিমা সাংবাদিকরাও নিশ্চিত নন সেই উত্তরগুলো সত্যি হাসিনা দিচ্ছেন নাকি তার টিম লিখে দিচ্ছে। তবু সংবাদ ছাপা হচ্ছে, কারণ এটি কোটি টাকার খেলা, যাতে এক গণহত্যাকারীকে মানবিক রূপে আঁকা যায়। দেশের সংবিধান পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। তিনি বলেন, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীরা পিছিয়ে যাবে। সমাজে নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণে পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জোতা পেটা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টক শোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। সমাবেশে জাতীয় সনদ ও প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাক্ষরিত সনদের বাইরের কোনো কিছু মানবে না বিএনপি। গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। তবে গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না, এটা যেমন আংশিক সত্যি হতে পারে, মানে এটাকে আইনি পদ্ধতিতে এটাকে বাস্তবায়ন করার জন্য শুধু গণভোট যথেষ্ট না, সংসদও লাগবে। কিন্তু যে কোনো সংবিধান পরিবর্তন বাস্তবায়ন করতে গেলে সেটা গণভোটের মাধ্যমে আসা উচিত। সংবিধানের মৌলিক কোনো ধারা পরিবর্তন গণভোট ছাড়া করার কোনো সুযোগ একটি গণতান্ত্রিক দেশে নাই। কারণ 1/3 বা 2/3 মেজরিটি বা 200, 250, 300 লোক 18 কোটি মানুষের মৌলিক স্ট্রাকচার পাল্টে ফেলার অধিকার রাখে না। আর জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাদেরকে পাঠায় তাদের কাজ হচ্ছে বিদ্যমান আইনি কাঠামোর অধীনে তাদের জন্য কাজ করা, গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে। কিন্তু খোদ গণতান্ত্রিক পদ্ধতি বাস্তবায়ন করা তাদের কাজ না। অর্থাৎ এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হয়। যারা রাষ্ট্র পরিচালনার জন্য সংসদে যাবে তারাই যদি সংবিধান রচনা করে তাহলে সেটা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের একটা ক্ষেত্র তৈরি করে, এবং তারা অবশ্যই এখানে বায়াসড হবেন এবং তাদের সুবিধা রক্ষা করে করবেন। কাজেই সংবিধান অথবা মৌলিক পরিবর্তনের জন্য দেয়ার মাস্ট বি এ নিউট্রাল বডি that works in accordance with the structures and instances that democracy permits. ভোটের আয়োজনকে ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। আমরা মনে করি বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে গণভোটের মাধ্যমে কিছুই হবে না, তাহলে গণভোটের প্রহসন কেন? বিএনপি কেন নিজেই এখন একটা ইলেকশনের ব্যবস্থা করে ইলেকশন করে ক্ষমতায় যেতে পারছে না? জনগণকে লাগছে কেন? এই গণভোটের প্রয়োজনটা কি? মানুষকে অপমান করা। ডক্টর ইউনূস, বিএনপি মিলে এই দেশের মানুষকে তুচ্ছ করার আরেকটা নিকৃষ্ট উদাহরণ তৈরি করতে যাচ্ছে। বাট এটার ফল কিন্তু ডক্টর ইউনূসকেও দিতে হবে, বিএনপিকেও দিতে হবে। সাধারণ মানুষকে উপেক্ষা করে কেউ চিরস্থায়ী হয়নি। হাসিনার পলায়ন এদের মধ্যে সেই চৈতন্য তৈরি করতে ব্যর্থ হয়েছে।